মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে চলছে চরম উত্তেজনা। একদিকে ট্রাম্পের রণহুঙ্কার, অন্যদিকে ইরানের পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি। সারা বিশ্বকে নতুন কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব, ইরানের ওপর ট্রাম্প কি সত্যি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছেন? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রস্তুতি কি? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগের পেছনের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব কি? ইসরায়েলি ও মার্কিন জোটের হামলা রুখতে ইরান কতটা প্রস্তুত? ইরানের ঘোষণা করা এই তৃতীয় ধাপের হামলাটি আসলে কি? লেবাননে অ্যাম্বুলেন্সের ওপর হামলা এবং গাজার সমুদ ফ্লোটিলে অংশগ্রহণকারীদের নির্যাতনের ঘটনা বিশ্বমঞ্চে ইসরায়েলকে কতটা একঘরে করে ফেলছে? ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের বর্তমান শর্তগুলো কি? ইউরোপ কি নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চাইছে কিনা? এছাড়াও থাকছে ক্যালিফোর্নিয়ার রাসায়নিক বিপর্যয় এবং সুদানের আকাশে তুর্কি ড্রোনের ডগ ফাইটের মতো গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদের গভীর ও নাটকীয় বিশ্লেষণ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে ইরানের সাথে চলমান আলোচনার অগ্রগতি না হওয়ায় ক্রমশই মারাত্মক হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন বলে জানিয়েছে এক্সিওস ও সিবিএস নিউজের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধশ্বাস বৈঠকে বসেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই খসড়া প্রস্তাবগুলো প্রতিদিন টেবিলের এদিক ওদিক আদান প্রদান হচ্ছে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না। এই গভীর হতাশা থেকেই ট্রাম্প এখন একটি চূড়ান্ত বড় সামরিক হামলার সম্ভাবনার কথা বিবেচনা করছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এমন একটি বিধ্বংসী হামলা চালানোর পর ট্রাম্প নিজের বিজয় ঘোষণা করে এই যুদ্ধের সমাপ্তি টানতে পারেন। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং ইরানি প্রতিশোধের আশঙ্কায় মার্কিন সেনাদের ছুটি বাতিল করা হয়েছে। এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই খসড়া প্রস্তাবগুলো প্রতিদিন নতুন করে রিভাইভ করা হচ্ছে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিয়ের অনুষ্ঠান ছেড়ে ট্রাম্প জরুরি জাতীয় প্রয়োজনে ছুটির দিনে মিটিংয়ে অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই মিটিং। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের অপর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে বড় কোনো মার্কিন ইসরায়েলি হামলা ঠেকাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী চুক্তি করার জন্য পর্দার আড়ালে জোর প্রচেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। পাকিস্তান, কাতার এবং অন্যান্য আঞ্চলিক পক্ষগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া বিশাল মতপার্থক্য কমানোর আপ্রাণ চেষ্টা করছে। এই উদ্যোগের লক্ষ্য কোনো স্থায়ী বা পূর্ণাঙ্গ চুক্তি করা নয়, বরং একটি সামরিক কাঠামো তৈরি করা, যার মাধ্যমে যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী করা যায় এবং বিস্তৃত আলোচনার পথ খোলা যায়। মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর এবং ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুত বা হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে। দেশটি ইতিমধ্যে একটি নোটাম বা আকাশসীমায় বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা সোমবার সকাল পর্যন্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। ভোররাতে কাতারের প্রতিনিধি দল তেহরান ত্যাগ করেছে এবং তাদের একটি অ্যাসকর্ট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধবিমান দিয়ে, যে যুদ্ধবিমানের বহরটি ছিল ইরানের। তবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এখনও তেহরানে অবস্থান করছেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। কূটনৈতিক তৎপরতা এগিয়ে নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাক, তুরস্ক এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক ফোন কলে কথা বলেছেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠকে ইরানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মন্তব্য করেন, ইরান বর্তমানে অত্যন্ত দূরদর্শী ও বুদ্ধিমান মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি আরও যোগ করেন, আমরা দুজনেই নিজ নিজ দেশের সৈনিক, আর সৈনিকরা সবসময় রাগ ডাক ছাড়াই স্পষ্ট কথা বলে, কথায় কোনো ধোঁয়াশা রাখে না। অন্যদিকে স্পিকার গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধবিরতির অন্তর্বর্তী সময়ে ইরানের সশস্ত্র বাহিনী বসেছিল না, তারা নিজেদের সামরিক সক্ষমতাকে নতুন করে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে। তিনি ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ট্রাম্প যদি বোকামি করে আবারও যুদ্ধের পথ বেছে নেন, তবে আমাদের জবাব হবে আরও শক্তিশালী ও বিধ্বংসী। তাসনিম নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক সামরিক সূত্র জানিয়েছে,
মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্ররা কোনো বৈরী পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ নতুন সামরিক পরিকল্পনা নিয়ে প্রস্তুত। যে কোনো আক্রমণ প্রতিহত করতে ইরান আরও উন্নত ও মারাত্মক থার্ড ফেজ বা তৃতীয় ধাপের পাল্টা জবাব দেবে, যার মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন প্রযুক্তির অস্ত্র, যুদ্ধ কৌশল এবং সম্ভাব্য আরও বিস্তৃত আঞ্চলিক অপারেশন। এদিকে পুনরায় ইরানে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কায় এবছর বাতিল ঘোষণা করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান প্রদর্শনী রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার স্ট্যাটু। প্রতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে এই জাঁকজমকপূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইরানের বিরুদ্ধে বিগত হামলার সময় মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো এই ঘাঁটিকেই তাদের স্ট্র্যাটেজিক বেস বা প্রধান সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স এবং মার্কিন বিমান বাহিনীর সাথে দীর্ঘ আলোচনার পর এই বছর প্রদর্শনীর জন্য ঘাঁটিটিতে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকদের মতে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা ও মার্কিন বোমারু বিমানের গোপন মুভমেন্টের কারণে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে ফক্স নিউজের ব্রেকিং নিউজ, যেখানে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা DNI এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড। তার এই পদত্যাগ আগামী 30 জুন 2026 থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই খবরের পর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তুলসী গ্যাবার্ড অনেক ভালো কাজ করেছিলেন এবং এক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে তার অভাব গভীরভাবে অনুভব করবেন। কিন্তু এখানে রয়েছে একটি টুইস্ট, এটা একটা নাটক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সম্পূর্ণ ভিন্ন এক বিস্ফোরক তথ্য দিয়ে জানিয়েছে যে তুলসী গ্যাবার্ড নিজে পদত্যাগ করেননি, বরং হোয়াইট হাউস তাকে এই অত্যন্ত সংবেদনশীল পদ থেকে সরাসরি পদচ্যুত বা বরখাস্ত করেছে। এর পেছনের কারণ হচ্ছে ইরানের সাথে যুদ্ধ এবং মার্কিন গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে হোয়াইট হাউসের ভেতরে চরম মতবিরোধ তৈরি হয়েছে। তুলসী গ্যাবার্ড ঐতিহাসিকভাবেই আমেরিকার অন্তহীন যুদ্ধের বিরোধী হিসেবে পরিচিত। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তাবিত চূড়ান্ত বড় সামরিক হামলার পরিকল্পনার বিরোধিতা করার কারণেই তাকে বলির পাঠা বানানো হয়েছে এবং রয়টার্সের দাবি অনুযায়ী তাকে পদচ্যুত করা হয়েছে। অন্যদিকে আমেরিকার ঘরের ভেতরে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আনাদুল এজেন্সির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শিল্প প্ল্যান্ট থেকে অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক কেমিক্যাল লিক হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় সেখান থেকে যে কোনো মুহূর্তে ভয়াবহ প্রাণঘাতী বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই মারাত্মক ঝুঁকির কারণে ইতিমধ্যে ওই এলাকার অন্তত 40,000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই রাসায়নিক কেমিক্যাল লিক হওয়া মার্কিন অভ্যন্তরীণ শিল্প অবকাঠামোর দুর্বলতা এবং যুদ্ধের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে অভ্যন্তরীণ সুরক্ষায় অবহেলার চিত্রটি আমাদের সামনে খুব মারাত্মকভাবে স্পষ্টভাবে তুলে ধরছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর বর্বরতা চরম সীমায় পৌঁছেছে। দক্ষিণ লেবাননের একটি জনাকীর্ণ সড়কে ইসরায়েল এক ভয়াবহ বিমান হামলা চালিয়ে এক হতভাগ্য বাবা ও তার নিষ্পাপ কন্যাকে নির্মমভাবে হত্যা করেছে। নিষ্ঠুরতার এখানেই শেষ ছিল না। যখন সেই রক্তাক্ত নিথর দেহগুলো উদ্ধার করার জন্য আহতদের বাঁচাতে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেই উদ্ধারকারী স্বাস্থ্যকর্মীদের ওপর আবারও দ্বিতীয়বার হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে জানিয়েছে যে 2026 সালের মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি সাহসী মানবিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এদিকে নৃশংসতার উপযুক্ত জবাব দিতে গত 12 মে দক্ষিণ লেবাননে ইসরায়েলি একটি অত্যাধুনিক সাজোয়াজানকে লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি তারা সেই সফল ও বিধ্বংসী হামলার একটি রোমাঞ্চকর ভিডিও ফুটেজ প্রকাশ করে নিজেদের সামরিক শক্তি জানান দিয়েছে। আমরা আপনাদের জন্য সেই ড্রোন হামলার ফুটেজটি শেয়ার করার চেষ্টা করছি। দেখছিলেন হিজবুল্লাহ ড্রোন হামলা, যেটি তারা ইসরায়েলের ওপর চালিয়েছে এবং এটি প্রকাশ করেছে গতকাল। দেখছেন ড্রোনটি যাচ্ছে ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে। ঠিক যানের কাছাকাছি যাওয়ার পর ড্রোনটি
বিস্ফোরিত হয়। দর্শক, মূলত ইসরায়েলের এই সাধারণ মানুষের ওপর হামলার মূল লক্ষ্য হলো দক্ষিণ লেবাননে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যাতে সাধারণ মানুষ এবং চিকিৎসা কর্মীরাও সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে হিজবুল্লাহ লজিস্টিক চেইন বা পেছনের শক্তিটা ভেঙে পড়ে। এবং তাছাড়া ইসরায়েলের একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে এলাকাটা তারা দখল করে সেখানে এমন চরম মাত্রার বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে যাতে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তারা খুব আরামে সেই জায়গাটি দখল করে রাখে। এবং এর জবাবে হিজবুল্লাহ ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দেওয়ার একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু শুরু করেছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী মানবিক সাহায্যকারী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে অংশগ্রহণকারী একজন জার্মান নাগরিক ইসরায়েলি বন্দিশালার নারকীয় নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তারা আমাকে প্রতিদিন নির্মমভাবে মারধর করত, আমাকে বেঁচে থাকার জন্য কোনো ন্যূনতম খাবার বা পানীয় দিতে চাইতো না। ক্ল্যাশ রিপোর্টের এক এক্সক্লুসিভ খবরে জানা গিয়েছে, গাজার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে অপ্রেরিত এই আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের উপর চালানো চরম নির্যাতন ও অবমাননার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর ইউরোপে তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। كان الأمر صعبا علي لأني أعلم كيف تعاملوا معي، وتخيلوا كيف يتعاملون مع الشعب الفلسطيني. أنا مواطنة ألمانية وقاموا بضربي كل يوم ولم يقدموا لي الطعام أو الشراب، ولم يكن لدينا محارم للتنظيف، ولا أريد أن أتذكر كيف প্রতিক্রিয়া يتعاملون হিসেবে مع ফ্রান্স الشعب এক নজিরবিহীন ও কঠোর نريد পদক্ষেপ أن নিয়েছে। ننهي ফরাসি قدما সরকার ইসরায়েলের والحرية অত্যন্ত للشعب উগ্র ও الفلسطيني. কট্টরপন্থী জাতীয় সুরক্ষা মন্ত্রী ইতামান বেন গাভিরের ওপর ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। كان الأمر صعبا علي. এবার নজর দেব ইউক্রেনের দিকে। ব্লুমবার্গ এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি 2026 সাল শেষ হওয়ার আগে ইউক্রেন যুদ্ধের চিরতরে অবসান ঘটাতে চান, তবে তিনি শান্তি চান তার নিজের শর্তে, যেটিকে মস্কো বিশ্ব দরবারে এবং নিজেদের মানুষের কাছে একটি বিশাল বিজয় হিসেবে উপস্থাপন করতে পারবে। রাশিয়ার দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চলের উপর রাশিয়ার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ইউরোপের পরাশক্তিগুলোর কাছ থেকে রাশিয়ার নিরাপত্তার সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা আদায় করা। বিশ্লেষকদের ধারণা, ইউরোপের কাছ থেকে এই নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার অর্থ হবে কার্যত ইউক্রেনে রাশিয়ার দখলকৃত সমস্ত ভূখণ্ডকে বিশ্বমঞ্চে আইনিভাবে স্বীকৃতি দেওয়ার সমতুল্য। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে জানা গিয়েছে, নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অন্ধ নির্ভরতা কমাতে জার্মানি ও যুক্তরাজ্যের যৌথ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের স্বাধীনভাবে হামলা চালানোর সামরিক সক্ষমতা বাড়াতে চায়, যাতে ওয়াশিংটনের কোনো পরিবর্তনের কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এই মহাপরিকল্পনার আওতায় 2000 কিলোমিটারের বেশি পাল্লার স্থলভিত্তিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন পশ্চিম জার্মানিকে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন মোতায়েনের পূর্ব পরিকল্পনায় হঠাৎ বাতিল করার পর ইউরোপের এই নিজস্ব উদ্যোগ নেওয়ার আরও বেশি জরুরি ও জীবনমরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবার চলে যাব সুদানের আকাশে তুরস্কের আকিনজি ড্রোন এক চমক দেখিয়েছে। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে এক রোমাঞ্চকর ও এক্সক্লুসিভ খবর এসেছে। সুদানের সেনাবাহিনী তুর্কি প্রযুক্তির অত্যাধুনিক বাইরাক্তার আকিনজি ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের একটি কমব্যাট বা যুদ্ধবিমান ড্রোনকে আকাশে সফলভাবে ভূপাতিত করেছে। সুদানি বিমান বাহিনীর ওই আকিনজি ড্রোন থেকে অত্যন্ত নিখুঁতভাবে এয়ার টু এয়ার মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তুটি মাঝ আকাশেই পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনাটি বিশ্ব ড্রোন যুদ্ধের ইতিহাসে একটি মাইল ফলক। সাধারণত ড্রোন দিয়ে মাটিতে হামলা চালানো হয়, কিন্তু ড্রোনের মাধ্যমে আকাশ যুদ্ধ বা ডগ ফাইট বা এয়ার টু এয়ার ফাইট প্রমাণ করে যে আগামী দিনে যুদ্ধগুলো সম্পূর্ণ মানববিহীন রোবোটিক ও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির দিকে চলে যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদগুলো ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।